হ্যালো এভরিওয়ান, এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় হলো অষ্টম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় অধ্যায় অস্তিত্ব পৃথিবী। এই অধ্যায়টির সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার উত্তর আলোচনা। যে প্রশ্ন উত্তরগুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখো। আজকে আমি এই অধ্যায় থেকে যে যে প্রশ্ন উত্তরগুলি তোমাদের বলে দেবো, এগুলি তোমরা তৈরি করে নিলে কিন্তু এই অধ্যায় থেকে তোমরা যে কোনো প্রশ্নের উত্তরই কমন পেয়ে যাবে। তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখো। আমি অলরেডি তোমাদের ভূগোলের প্রথম যে অধ্যায়টি রয়েছে পৃথিবীর অন্দরমহল, এই অধ্যায়টির সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করে দিয়েছি। সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা এই ভিডিও শেষে গিয়ে সেই ভিডিওটিও দেখে নিও, তাহলে ওই অধ্যায়টাকেও তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। অষ্টম শ্রেণীর ভূগোল দ্বিতীয় অধ্যায় অস্তিত্ব পৃথিবী, সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা। প্রথম প্রশ্ন, মহীসঞ্চরণ তত্ত্বের প্রবক্তা কে? মহীসঞ্চরণ তত্ত্বের প্রবক্তা হলেন আলফ্রেড ওয়েগনার। তোমরা কিন্তু অবশ্যই পূর্ণ বাক্যে উত্তর লিখবে। 2 নাম্বার, পাথ সংস্থান তত্ত্বের প্রবক্তা কারা? পাথ সংস্থান তত্ত্বের প্রবক্তা হলেন পিচো, উইলসন, ম্যাকেঞ্জি, পার্কার, মর্গান প্রমুখ ভূবিজ্ঞানীরা। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু এমসিকিউ প্রশ্ন হিসাবে তোমাদের আসে। 3 নাম্বার, পৃথিবীতে বড়, মাঝারি এবং ছোট পাতের সংখ্যা কটি? পৃথিবীতে বড় পাত রয়েছে 7টি, মাঝারি পাত 8টি এবং ছোট পাত রয়েছে 20টি। পরের প্রশ্ন, 7টি বড় পাতের নাম কি? 7টি বড় পাত হলো ইউরেশীয় পাত, ভারতীয় পাত, উত্তর আমেরিকা পাত, দক্ষিণ আমেরিকা পাত, প্রশান্ত মহাসাগরীয় পাত, আফ্রিকা পাত এবং আন্টার্কটিকা পাত। এরপর 5 নাম্বার, অপসারী বা গঠনকারী পাত সীমানা কাকে বলে? এটির উত্তর, সমুদ্র তলদেশে পাতের সীমানা বরাবর দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যায়। এর ফলে সমুদ্র তলদেশে যে ফাঁকের সৃষ্টি হয় তা দিয়ে ভূ অভ্যন্তরের ম্যাগমা ক্রমশ বেরিয়ে আসে। এই ম্যাগমা পরে শীতল এবং কঠিন হয়ে নতুন ভূত্বক বা সমুদ্রের তলদেশে যে ফাঁকের সৃষ্টি করে তা দিয়ে ভূ অভ্যন্তরের ম্যাগমা ক্রমাগত বাইরে বেরিয়ে আসে। এই ম্যাগমা পরে শীতল এবং কঠিন হয়ে নতুন ভূত্বক বা সমুদ্রের তলদেশে মধ্য সামুদ্রিক শৈলশিরা গঠন করে। এই পরস্পর বিপরীতমুখী পাতসীমানাকে অপসারী বা গঠনকারী পাতসীমানা বলা হয়। পরের প্রশ্ন 6 নাম্বার, অভিসারী বা বিনাশকারী পাতসীমানা কাকে বলে? এটির উত্তর, অনেক সময় দুটো পাত পরস্পরের থেকে অগ্রসর হয় এবং পাতের সংঘর্ষ ঘটে। দুটো পাতের মধ্যে অপেক্ষাকৃত ভারী পাত হালকা পাতের নিচে প্রবেশ করে। এর ফলে নিমজ্জিত পাতের গলন ও সমুদ্র খাত সৃষ্টি করে। এই ধরনের পরস্পর মুখী পাতসীমানাকে অভিসারী বা বিনাশকারী পাতসীমানা বলা হয়। এই টাইপের প্রশ্নগুলো এলে অবশ্যই কিন্তু তোমরা চিত্র অঙ্কন করবে। তোমাদের বইয়ের 9 নম্বর পাতায় এই পাতের চিত্রগুলি তোমরা পেয়ে যাবে এবং এই সংজ্ঞা দুটি করলেই সেখানে তোমরা একটি পার্থক্য অবশ্যই তৈরি করে নিতে পারবে। অপসারী এবং অভিসারী পাতসীমানার পার্থক্য লেখো। এই পার্থক্যটা সংজ্ঞা দুটি থেকে নিজেরা তৈরি করার চেষ্টা করবে, যদি না পারো অবশ্যই আমি তোমাদের বলে দেব। এরপর 7 নম্বর প্রশ্ন, নিরপেক্ষ সীমানা কাকে বলে? এটির উত্তর, কিছু ক্ষেত্রে দুটি পাত পরস্পর সংঘর্ষ করে বা ঘর্ষণ করে পাশাপাশি অগ্রসর হয়, ফলে ভূমিকম্প, চ্যুতি প্রভৃতি সৃষ্টি হয়। এই সীমান্তে পাতের ধ্বংস বা সৃষ্টি কিছুই হয় না। একে নিরপেক্ষ সীমানা বলা হয়। যেমন ক্যালিফোর্নিয়ার উত্তর দক্ষিণে বিস্তৃত সান আন্দ্রেস চ্যুতি নিরপেক্ষ সীমানার উদাহরণ। পরের প্রশ্ন 8 নাম্বার, নবীন ভঙ্গিল পর্বত এবং প্রাচীন ভঙ্গিল পর্বত কাকে বলে? উদাহরণ দাও। এটির উত্তর, নবীন ভঙ্গিল পর্বত 1 থেকে 2.5 কোটি বছর আগে যে সমস্ত ভঙ্গিল পর্বতগুলো সৃষ্টি হয়েছে তারাই হলো নবীন ভঙ্গিল পর্বত, যেমন হিমালয়, রকি, আন্দিজ, আল্পস। এবং প্রাচীন ভঙ্গিল পর্বত হলো 20 কোটি বছরেরও আগে সৃষ্টি হওয়া ভঙ্গিল পর্বতগুলোকে প্রাচীন ভঙ্গিল পর্বত বলা হয়, যেমন আরাবল্লী, উরাল, অ্যাপেলেসিয়ান। পরীক্ষায় কিন্তু নবীন ভঙ্গিল পর্বত এবং প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণ আসে, তাই অবশ্যই এই প্রশ্নটি তোমরা করে রাখবে। 9 নম্বর প্রশ্ন, পাত সঞ্চালন আমরা বুঝতে পারি না কেন? এটির উত্তর, পাতগুলো বিভিন্ন গতিতে অনুভূমিকভাবে সঞ্চারিত হয়। এই চলন এত ধীর হয় এবং সুদীর্ঘ সময় ধরে চলে যে আমরা তা বুঝতে পারি না। যেমন প্রশান্ত মহাসাগরীয় পাত বছরে 10 সেন্টিমিটার করে পশ্চিমে সরে যাচ্ছে, আবার আমেরিকান পাত পশ্চিমে সরছে মাত্র 2 থেকে 3 সেন্টিমিটার করে। তবে পাতের চলনের ফলে সৃষ্ট ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, ধস প্রভৃতি আমরা বুঝতে পারি।
এর পরের প্রশ্ন 10 নাম্বার, অগ্নুদ্গম এবং আগ্নেয়গিরি কি? এটির উত্তর, ভূ অভ্যন্তরে গলিত সান্দ্র ম্যাগমা, গ্যাস, জলীয় বাষ্প প্রভৃতি ফাটল বা গহ্বরের মধ্যে দিয়ে বিস্ফোরণ সহ প্রচণ্ড জোরে অথবা ধীর শান্তভাবে ভূপৃষ্ঠে বেরিয়ে আসার প্রক্রিয়াই হল অগ্নুদ্গম, আর এই অগ্নুৎপাতের উৎসগুলি হলো আগ্নেয়গিরি। 11 নম্বর প্রশ্ন, সঞ্চয়জাত বা আগ্নেয় পর্বত কাকে বলে? এটির উত্তর, অগ্নুদ্গমের সময় উৎক্ষিপ্ত পদার্থ ফাটল বা গহ্বরের চারদিকে ছড়িয়ে পড়ে। এইভাবে বারবার অগ্নুৎপাতের সময় আগ্নেয় পদার্থ ফাটলের চারদিকে জমা হয়ে শঙ্কু আকৃতির পর্বতের আকার ধারণ করে। সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট হয় বলে একে সঞ্চয়জাত আগ্নেয় পর্বত বলা হয়। এবং এর উদাহরণ হলো জাপানের ফুজিয়ামা, ইতালির ভিসুভিয়াস, ভারতের ব্যারন, ইন্দোনেশিয়ার টাকাতোয়া ইত্যাদি। পরের প্রশ্ন 12 নাম্বার, শর্ট প্রশ্ন হিসাবে অবশ্যই আসতে পারে, ম্যাগমা এবং লাভা কি? ম্যাগমা, ভূ অভ্যন্তরের গলিত সান্দ্র পদার্থগুলোকে বলা হয় ম্যাগমা, এবং লাভা হলো ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে নির্গত হলে তাকে লাভা বলা হয়। 13 নম্বর প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, শর্ট প্রশ্ন তো বটেই, বড় প্রশ্ন হিসাবেও কিন্তু তোমাদের আসতে পারে, অবশ্যই করে রেখো। আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ করে প্রতিটি ভাগের উদাহরণ সহ সংজ্ঞা দাও। এটির উত্তর, আগ্নেয়গিরিকে 3টি ভাগে ভাগ করা হয়, সক্রিয় আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি এবং মৃত আগ্নেয়গিরি। প্রথমে সক্রিয় আগ্নেয়গিরি, যে সমস্ত আগ্নেয়গিরি থেকে অবিরামভাবে বা প্রায়শই অগ্নুৎপাত ঘটে সেগুলোকে বলা হয় সক্রিয় আগ্নেয়গিরি। যেমন ইতালির ভিসুভিয়াস, এটি লেখা আছে অবিরাম, অবিরাম মানে অনবরত এখান থেকে অগ্নুৎপাত হয়ে যাচ্ছে। এবং ইটালির স্ট্রমলি, এটার পাশে লেখা আছে সবিরাম, অর্থাৎ মাঝে মাঝে এবং হঠাৎ হঠাৎ করেই এখানে কিন্তু অগ্নুৎপাত হয়। এখানে কিন্তু আরেকটি প্রশ্ন আসতে পারে, ইটালির ভিসুভিয়াস অবিরাম না সবিরাম আগ্নেয়গিরির উদাহরণ, বা ইটালির স্ট্রমলি অবিরাম না সবিরাম, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এছাড়াও সক্রিয় আগ্নেয়গিরির অন্যান্য উদাহরণগুলি হলো সিসিলি দ্বীপের এটনা, লিপারি দ্বীপের স্ট্রম্বলি, হাওয়াই দ্বীপের মৌনা লোয়া, ভারতের ব্যারেন ইত্যাদি। এরপর সুপ্ত আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি হলো যেসব আগ্নেয়গিরি থেকে একবার অগ্নুৎপাতের পর দীর্ঘকাল নিষ্ক্রিয় থাকে কিন্তু ভবিষ্যতে যে কোনো দিন আবার অগ্নুৎপাত হতে পারে, এই রকম আগ্নেয়গিরিগুলোকে সুপ্ত আগ্নেয়গিরি বলা হয়। যেমন জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার টাকাতোয়া। এবং সবশেষে মৃত আগ্নেয়গিরি, যেসব আগ্নেয়গিরি থেকে অতি প্রাচীনকালে অগ্নুৎপাত হয়েছে কিন্তু ভবিষ্যতে আর কোনোদিনই অগ্নুৎপাত হওয়ার সম্ভাবনা নেই, সেগুলোকে কিন্তু বলা হয় মৃত আগ্নেয়গিরি। যেমন মেক্সিকোর পারকুটিন, মায়ানমারের পোপো। উদাহরণগুলো অবশ্যই কিন্তু করে রাখবে, এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন হিসাবে কিন্তু এই উদাহরণগুলো তোমাদের পরীক্ষায় আসতেই পারে, তাই এই প্রশ্নটি কিন্তু অতি অবশ্যই এই অধ্যায় থেকে করে রাখবে। 14 নাম্বার শর্ট প্রশ্ন হিসাবে আসতে পারে, আ আ এবং পা হো হো কি? প্রথমে আ আ, ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি থেকে গাঢ় সান্দ্র একরকম লাভা নির্গত হয় হাওয়াই দ্বীপের ভাষায়, যার নাম হলো আ আ। এই লাভা দ্রুত খুব বেশি দূর প্রবাহিত হয় না। এবং পা হো হো, হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরিগুলো থেকে অত্যন্ত পাতলা লাভা বেরিয়ে বহু দূর প্রবাহিত হয় হাওয়াই দ্বীপের ভাষায়, যার নাম পা হো হো। এই লাভা প্রবাহের ওপরের স্তর দ্রুত ঠান্ডা হয়ে কুঁচকে গিয়ে পাকানো দড়ির মতো দেখতে লাগে। পরের প্রশ্ন 15 নাম্বার, ভূমিকম্পের কেন্দ্র এবং উপকেন্দ্র কাকে বলে? এটির উত্তর, ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠের নিচে অভ্যন্তরে অর্থাৎ ভূ অভ্যন্তরের মধ্যে যে স্থান থেকে ভূমিকম্পের উদ্ভব হয় তা হলো ভূমিকম্পের কেন্দ্র। অধিকাংশ ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে 500 থেকে 1000 কিলোমিটার গভীরে থাকে। এবং ভূমিকম্পের উপকেন্দ্র হলো কেন্দ্র থেকে ঠিক উল্লম্ব দিকে ভূপৃষ্ঠের যে বিন্দুতে প্রথম কম্পন পৌঁছায় সেটিকে ভূমিকম্পের উপকেন্দ্র বলে। যে প্রশ্নগুলি আমি তোমাদের দিচ্ছি এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই এই প্রশ্নগুলির মধ্যে কোনো প্রশ্ন কিন্তু তোমরা বাদ দিও না। এরপর 16 নম্বর প্রশ্ন, ভূমিকম্প তরঙ্গ কত প্রকার এবং কি কি? ভূমিকম্প তরঙ্গগুলি হলো প্রাথমিক তরঙ্গ বা প্রাইমারি ওয়েভ, যেটিকে বলা হয় পি ওয়েভ, দ্বিতীয় পর্যায়ের তরঙ্গ বা সেকেন্ডারি ওয়েভ বা যেটিকে বলা হয় এস ওয়েভ, পৃষ্ঠ তরঙ্গ বা লেভেল ওয়েভ বা এল ওয়েভ, লাভ তরঙ্গ বা লাভ ওয়েভ, র্যালে তরঙ্গ বা র্যালে ওয়েভ। এগুলি হলো ভূমিকম্প তরঙ্গ। এরপর 17 নম্বর প্রশ্ন, ছোট প্রশ্ন হিসাবে তোমাদের আসবে ছোট প্রশ্ন, ভূমিকম্প মাপা হয় কার সাহায্যে? এটির উত্তর, সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে। এবং ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কার সাহায্যে? রিক্টার স্কেলের সাহায্যে। এই প্রশ্ন দুটি কিন্তু তোমাদের মধ্যে গুলিয়ে যায় বা ভুল হয়ে যায়, এবং তোমরা সবসময় মনে রাখবে ভূমিকম্পের তীব্রতা হলে হবে রিক্টার স্কেল এবং ভূমিকম্প মাপা হলে হবে সিসমোগ্রাফ যন্ত্র। 19 নম্বর প্রশ্ন, প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয় কাকে বলে? খুব ইম্পর্টেন্ট।
পৃথিবীর অধিকাংশ জীবন্ত আগ্নেয়গিরি প্রশান্ত মহাসাগরকে বলয়ের মতো ঘিরে রেখেছে। এই জন্য প্রশান্ত মহাসাগরের দুদিকের উপকূলের আগ্নেয়গিরি বলয়কে প্রশান্ত মহাসাগরীয় অগ্নিবলয় বলা হয়। পৃথিবীর 70% ভূমিকম্প এই বলয়ে হয়। 20 নম্বর প্রশ্ন, ভারতকে কটি ভূমিকম্প বলয়ে ভাগ করা হয়েছে? ভারতকে 5টি ভূমিকম্প বলয়ে ভাগ করা হয়েছে। এবং এই অধ্যায় থেকে শেষ যে প্রশ্নটি তোমাদের বলছি সেটি হলো, ভূমিকম্পের জন্য কি কি বিপর্যয় ব্যবস্থাপনা করা যেতে পারে? এটির উত্তর, বাড়ির ঝুঁকিপূর্ণ বিষয়গুলো চিহ্নিতকরণ, দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা, জরুরিকালীন জিনিসপত্র গুছিয়ে রাখা, বাড়ির দুর্বল স্থান মেরামতি করা, ভূমিকম্প চলাকালীন কোনো শক্ত আসবাবের তলায় আশ্রয় নেওয়া, কম্পন থেমে গেলে আঘাত এবং ক্ষতিপূরণের অনুসন্ধান, এবং শেষ যেটি করা যেতে পারে, বিপর্যয় ব্যবস্থাপনা এবং পরিকল্পনা অনুসরণ। এই যে 21টি প্রশ্ন এই অধ্যায় থেকে তোমাদের বলে দিলাম, এই 21টি প্রশ্ন কিন্তু অবশ্যই তোমরা করে নিও। অস্থিত পৃথিবী থেকে এই 21টি প্রশ্ন যদি তোমরা করে নাও, এমসিকিউ, এসএকিউ, মাঝারি বা বড় যে কোনো প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসুক তোমরা লিখতে পারবে। এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে, তোমাদের কোনো সমস্যা হবে না। তোমরা ভিডিওটি পজ করে করে ভিডিও স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, বা প্রশ্নগুলি এবং উত্তরগুলি খাতায় লিখে নিয়ে এখন থেকেই প্রস্তুত করে নাও। তাহলেই কিন্তু এই অধ্যায়টি তোমাদের একদম কমপ্লিট হয়ে যাবে। দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে তোমরা আরেকবার দেখে নিতে পারো। এই ভিডিওটি কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং অধ্যায়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যে প্রশ্নগুলো দিলাম কোনো প্রশ্ন কিন্তু বাদ দিও না, এখন থেকেই তৈরি করে নাও। এই অস্থিত পৃথিবী অধ্যায়টি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে অষ্টম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় অধ্যায় অস্থিত পৃথিবীর সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি তোমরা পেয়ে গেলে। এই প্রশ্ন উত্তরগুলি তোমরা এখন থেকেই তৈরি করে নাও, তাতে পরীক্ষার সময় তোমাদের আর কোনো সমস্যা থাকে না। প্রশ্ন উত্তরগুলি কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাই এই নিয়ে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।